বাংলার বারভূঁইয়াদের কথা বলতে গেলে প্রথমেই যাদের নাম মনে আসে তারা হলেন বিক্রমপুরের চাঁদ রায়, কেদার রায়। বিক্রমপুরের এই চাঁদ রায়, কেদার রায় সম্পর্কে দুই ভাই ছিলেন। একটা ইতিহাস বলে তারা নাকি পিতা পুত্র ছিলেন, তবে সর্বজন গ্রাহ্য যেটা সেটা হলো তারা দুই ভাই ছিলেন। এর মধ্যে চাঁদ রায় বড় এবং কেদার রায় ছোট। কথিত আছে এদের যে পূর্বপুরুষ নিম রায়, তিনি কোনো সেন রাজাদের সময় কোনো এক সময় দক্ষিণের কর্ণাট প্রদেশ থেকে বাংলাদেশে আসেন এবং তিনি তখন বাংলাদেশের ওই বিক্রমপুরের আরফুলবেরিয়া বলে একটি গ্রামেতে সেখানে বসতি স্থাপন করে বাস করতে থাকেন। তো এদের যে বংশতালিকা, এই বংশতালিকা দেখলে এটাই দেখা যায় যে তারা কিন্তু প্রথমে ভূস্বামী ছিলেন না। পরবর্তীকালে এরা ভূস্বামী হয়েছেন, জমিদার হয়েছেন, অনেক জায়গা জমি এরা পাঠান সুলতানদের কাছ থেকে পেয়ে তারা বিস্তীর্ণ অঞ্চলে বিক্রমপুরের জমিদারি সত্ত্ব পেয়েছিলেন। তো আমরা যে সময়ের কথা বলছি সেটা পাঠান যুগের শেষের দিক। আমরা জানি যে রাজমহলের যুদ্ধে শেষ পাঠান সুলতান দাউদ কররানী মোগল এই সেনাপতি মুনায়েম খাঁর কাছে পরাজিত হন এবং পাঠান সুলতানি আমলের পতন হয় বাংলাদেশে, এবং তারপরে শুরু হয় এক বিস্তীর্ণ বাংলাদেশে এক অরাজকতা। এই অরাজকতার মূলে ছিল তখনকার ছোট ছোট জমিদার, তাদের নিজেদের আত্মকলহ, এছাড়া পাঠান অভিজাত বর্গের মোগলদের প্রতি বিতৃষ্ণাজনিত কারণে তাদের বিদ্রোহ। সেই বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছিলেন কুতলু খাঁ লোহানী, তারপরে তার ভ্রাতুষ্পুত্র ওসমান প্রমুখ, এবং মগ এবং পর্তুগিজ জলদস্যুরা, এবং এই বাংলার বারভূঁইয়া। তো যে সময়ের কথা বলছি সেটা ষোড়শ শতাব্দীর একেবারে শেষের দিক, যখন চাঁদ রায়ের মৃত্যুর পরে কেদার রায় বিক্রমপুরের অধিপতি হন। তো এই বিক্রমপুরের রাজধানী ছিল তখন শ্রীপুর। এটি কালীগঙ্গার তীরে অবস্থিত ছিল। তো এই সময় আরাকানের যে সম্রাট মেরানজঙ্গি, তিনি সেলিম শাহ উপাধি গ্রহণ করে বিশাল এক বাহিনী তিনি চট্টগ্রামের মধ্য দিয়ে পাঠান। তার মুখ্য উদ্দেশ্য ছিল যে এই বাংলাদেশ তথা শ্রীপুরের বিস্তীর্ণ অঞ্চল কেদার রায়ের হাত থেকে দখল করা, অর্থাৎ বিক্রমপুরের সঙ্গেই তার লড়াইটা মুখ্যত ছিল। তো সেই সময় বিক্রমপুরের কেদার রায় কিন্তু পিছিয়ে ছিলেন না এই ব্যাপারে। এবং আমরা আগেও বলেছি যে বারভূঁইয়াদের প্রত্যেকজন জমিদারি প্রায় স্বতন্ত্র এবং স্বাধীনভাবে তারা রাজত্ব করতেন। প্রত্যেকের আলাদা সেনাবাহিনী ছিল এবং সেই সেনাবাহিনীর মধ্যে স্থলবাহিনী, নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী ছিল। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক, প্রত্যেকজন এই ধরনের ভূঁইয়ারা তারা অত্যন্ত শক্তিশালী নৌবহরের মালিক ছিলেন, এবং কেদার রায়ের ক্ষেত্রেও সেটা অন্যথা হয়নি। কেদার রায় অত্যন্ত শক্তিশালী নৌবহরের মালিক ছিলেন। তো যখন মগ এবং আরাকানিরা তার রাজ্য আক্রমণ করে বিক্রমপুর, সেই সময়ে তার অত্যন্ত সুদক্ষ পর্তুগিজ সেনানায়ক কার্ভেলিয়াস বা কারভ্যালো দায়িত্বপ্রাপ্ত হন এই মগেদের শায়েস্তা করার জন্য, এবং কেদার রায়ের বাহিনী এবং পর্তুগিজ বাহিনী মিলে এই যৌথ নৌবহরের সাহায্যে মগেরা একেবারে পুরোপুরি পর্যুদস্ত হয় এবং তারা চট্টগ্রাম ছেড়ে তারা আরাকানে পালিয়ে যায়। বেশিরভাগ রণতরী তাদের বিধ্বস্ত হয় যুদ্ধে। এই খবর পেয়ে সেলিম শাহ আরও ক্রোধান্বিত হয়ে আরও বড় নৌবহর পাঠালেন, এবং তার দশাও পরবর্তীকালে কার্ভেলিয়াসের হাতে তাই ছিল। এবং কার্ভেলিয়াসের এই পরপর দুটি বড় জয় কেদার রায়ের মনোবল অত্যন্ত বাড়িয়ে দিল। আর ঠিক সেই সময় বাংলাদেশে উপস্থিত হলেন আকবরের বিখ্যাত সেনাপতি মানসিংহ।
তার সঙ্গে ছিল এক বিশাল মোগল বাহিনী, তাতে রাজপুত এবং মোগল দুই সেনানীরাই উপস্থিত ছিলেন। তো আকবরের নির্দেশ ছিল যে মানসিংয়ের কাছে যে তারা যাতে বাংলাদেশে পৌঁছেই শক্তিশালী ভূস্বামীদের আগে তারা জব্দ করে বা তাদেরকে পরাজিত করে, এবং মগ আরাকানি এবং পর্তুগিজদেরও যাতে দমন করে। কারণ এইটা সেই সময় ছিল যে পর্তুগিজ জলদস্যু এবং মগ জলদস্যুদের দাপটে গাঙ্গেয় বাংলাদেশ এবং বাংলাদেশের বিশেষ করে নিম্ন গাঙ্গেয় উপত্যকায় বেশিরভাগ অত্যন্ত বিস্তীর্ণ জনপদ জনশূন্য এবং শ্মশানে পরিণত হয়েছিল। এই আরাকানি মগ জলদস্যুরা এবং তাদের সঙ্গে পর্তুগিজ জলদস্যুরা মিলে প্রকারান্তরে একরকম স্বাধীনভাবেই দাস ব্যবসা চালাতো, এবং বাংলার এই সমস্ত ভূঁইয়ারা তারা এদেরকে যথাযথভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সময় সময় তারা সাফল্য পেয়েছে, কিন্তু বেশিরভাগ সময় তারা এদের সঙ্গে এঁটে উঠতে পারেনি। কেদার রায় কিন্তু এই ব্যাপারে খুব একটি নির্দিষ্ট তার একটা রূপরেখা ছিল। তিনি মগেদের তার রাজত্বের ধারে কাছে ঘেঁষতে দেননি, এবং পরপর কতগুলো জলযুদ্ধে জয়লাভ করার পরে মগেরা তার রাজ্যের দিকে তাকাতে সাহস পায়নি, কারণ যতদিন পর্যন্ত তার নৌবাহিনীর প্রধান ছিলেন সেই পর্তুগিজ সেনানায়ক কারভেলিয়াস বা কারভেল। তো যাই হোক, এইবার যখন মোগল বাদশাহ সেনাপতি মানসিংহ, বিখ্যাত সেনাপতি মানসিংহ যখন বাংলাদেশে এলেন, তিনি প্রথমেই চ্যালেঞ্জ জানালেন কেদার রায়কে একটি সোনার শিকল এবং তরোয়াল পাঠিয়ে। তো কেদার রায় স্বাভাবিকভাবেই সেই সোনার শিকলকে করে ফেলে দিয়ে তরবারি গ্রহণ করলেন এবং বললেন যে তোমার সঙ্গে আমি যুদ্ধই করতে চাই, আমি আমার দেশের স্বাধীনতা কখনোই নষ্ট হতে দেব না। আর মোগলরা বিজাতীয়, তাদের কাছে তো নিজের স্বাধীনতা দেবই না। তো সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য বারভূঁইয়াদের মধ্যে সম্ভবত তিনিই প্রথম মানসিংহের সঙ্গে তিনখানা লড়াই লড়লেন। প্রথম লড়াইয়ে কেদার রায় মানসিংহকে বিধ্বস্ত করলেন। দ্বিতীয় লড়াইয়ে অসম্ভব সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেও কেদার রায় পরাজিত হলেন, কিন্তু এত শত্রু মানসিংহ তার পরাক্রম দেখে এত তুষ্ট হলেন যে কেদার রায়কে নাকি তার রাজ্য তিনি ফিরিয়ে দিয়েছিলেন এমন কথিত আছে। কিন্তু তৃতীয় লড়াই, যেটা 1604 খ্রিস্টাব্দে হয়েছিল, অন্তিম লড়াইয়ে যখন মানসিংহ এক বিশাল বাহিনী, স্থলবাহিনী এবং জলবাহিনী নিয়ে শ্রীপুর অর্থাৎ বিক্রমপুরের রাজধানী শ্রীপুর দখল করার জন্য এলেন, তখন কেদার রায় এই যুদ্ধের জন্য সর্বতরকম প্রস্তুত ছিলেন, এবং তিনি এক বিধ্বংসীকর রক্তক্ষয়ী লড়াই তিনি নেমে পড়লেন। এবং সেই লড়াইয়ে কালীগঙ্গার মধ্যে যে বিখ্যাত বিধ্বংসী রক্তক্ষয়ী নৌযুদ্ধ হলো, সেই নৌযুদ্ধে কেদার রায় ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, এবং একটা সময় যখন যে এমন সময় চলছিল যে জয় পরাজয় কীভাবে নির্ধারিত হবে জানা ছিল না, ঠিক সেই রকম সময়তে কেদার রায় মোগলদের থেকে নিক্ষিপ্ত গোলায় মারাত্মক রকম আহত হলেন। মোগল সেনানীরা তাকে বন্দি করে মানসিংহের কাছে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কেদার রায় মারা গেলেন। মধ্যযুগের ইতিহাসে কেদার রায়ের মতো এরকম বীর চরিত্র খুব কম মেলে। বিশেষ করে ভূঁইয়াদের মধ্যে আমরা দেখতে পাই যে বহু এই ভূঁইয়া তারা মোগলদের পক্ষ অবলম্বন করেছিলেন। কেদার রায়ের মতো কেউ যুদ্ধ করে মাতৃভূমির পরাধীনতা ঘোচানোর জন্য প্রাণ দেননি। তো এই কেদার রায় সম্পর্কে যেটুকু জানা যায় সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারিরা, বিভিন্ন ইউরোপিয়ান পর্যটকরা, তাদের লেখনী মাধ্যমে তার কথা জানা যায়, তার রাজত্ব সম্পর্কে জানা যায়। এবং যেটা আশ্চর্য ব্যাপার, মুসলিম ঐতিহাসিকরা সমকালীন তারা কিন্তু কেদার রায় সম্পর্কে ভূয়সী প্রশংসা করে গেছেন। কেদার রায় বিক্রমপুরের বিশেষ করে উনি গোষ্ঠীপতি ছিলেন, এবং তার রাজত্বের সময় তিনি বহু জনহিতকর কার্য করেছেন, যে কার্যগুলোর বেশিরভাগই আজকে কীর্তিনাশা পদ্মার গর্ভে চলে গেছে। দ্বিতীয় যুদ্ধের পরে কেদার রায়ের আরাধ্যা দেবী
শিলাময়ী দেবীকে মানসিংহ অম্বরে নিয়ে চলে গিয়েছিলেন, যেটা আজও দেখা যায় অম্বর প্যালেসে, যে শিলাময়ী দেবী, সে এখনও পুজো হচ্ছে সেই মায়ের। আর আরেক দেবী যে ভুবনেশ্বরী দেবী তিনি পুজো করতেন, সেই মূর্তিটা এখনকার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত লাখুরিয়া গ্রামের চৌধুরীদের বাড়িতে আজও পূজিতা হচ্ছেন। সেই মাতা ভুবনেশ্বরীর পায়ের তলায় কেদারায় নামটি আজও লেখা আছে। এছাড়া কেদারপুর বলে একটি গ্রামের উল্লেখ পাওয়া যায়, যেখানে তিনি গ্রামটি স্থাপন করেছিলেন। এছাড়া কেদারবাটি বলে একটি স্থানে আজও দুটো বিশাল বড় দিঘির নিদর্শন পাওয়া যায়। সেই দিঘি দুটো কেদারায়ের দ্বারা খনন করা। তার মানে আরও কীর্তির মধ্যে যেটা বেশিরভাগটাই ধ্বংস হয়ে গেছে, রাজবাড়ি মঠ, যেটা তিনি তৈরি করেছিলেন বিশাল বড় একটি মন্দির, তার বেশিরভাগটাই পদ্মার গর্ভে নিমজ্জিত আছে। এছাড়া বহু ব্রাহ্মণ এবং কায়স্থ সেই সময় নিষ্কর দেবত্ব সম্পত্তি কেদার রায় বা তার বংশের দ্বারা পেয়েছিলেন, তারা আজও পুরুষানুক্রমে তা ভোগ করছেন। কেদার রায় মধ্যযুগের বাঙালির চরিত্রের এক উল্লেখযোগ্য নিদর্শন, বা আমরা বলতে পারি উদাহরণ, যাকে নিয়ে বাঙালি আজও গর্ব করতে পারে। যে যুগে চৈতন্যদেব জন্মেছেন, যে যুগে কাশিরাম দাস এবং কবি কৃত্তিবাস জন্মেছেন, সেই যুগে সবই পাঠান যুগে, এবং পরবর্তীকালে পাঠান যুগের অবসানকল্পে কেদার রায়ের মতো বীর চরিত্র বাঙালির পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যতজন বিখ্যাত বাঙালির নাম পাওয়া যায়, সম্ভবত এনার সনিৎস্রোত বা রক্তের স্রোতের ধারাই বোধহয় তাদের মধ্যে প্রবাহিত হয়েছিল। কেদার রায় আজও বাঙালির কাছে সমানভাবে পূজিত, তার বীরত্বের কারণে, তার স্বাধীনতা স্পৃহার কারণে, তার শৌর্যের কারণে, বীর্যের কারণে। তাই আজকে বারভূঁইয়ার মধ্যে প্রথম ভূঁইয়া হিসেবে কেদার রায়ের নামটাই করতে হলো। পরবর্তী সময়ে চাঁদ রায়, কেদার রায়ের পরে আরও যার উল্লেখযোগ্য ভূঁইয়া বা ভৌমিকদের কথা বলবো। আজ এখানেই শেষ করছি। নমস্কার।